অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএল দাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 2 ভূগোল মডেল প্রশ্ন। অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর এখানে সেরাদের গল্প লেখা আমি পূর্ববর্তী ভিডিওতে তোমাদের সেটা দেখিয়ে দিয়েছি। আমার 1 নম্বর ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা যারা ভালো রেজাল্ট করেছে, 100তে 100 পেয়েছে, তাদের অনেক কথাবার্তা কীভাবে তারা পড়ালেখা করেছে। যাই হোক, ভিডিও শুরুতে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 2 নম্বর মডেল প্রশ্নর সম্পূর্ণ সমাধান এবং বিশ্লেষণ দেখিয়েছি আমি এই ভিডিওতে। আর স্কুলটি হচ্ছে জঙ্গিপুর হাই স্কুল এইচএস, এবং এই একই প্রশ্ন উলুবেরিয়া হাই স্কুলেও থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ দুটি স্কুলে একই প্রশ্ন এসেছে। আমি এক এক করে সম্পূর্ণ প্রশ্ন একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। যেমন 1 নম্বরে এমসিকিউ, এখানে কত পৃষ্ঠায় প্রশ্নগুলি আছে সেটাও কিন্তু আমি রিমার্ক করে রেখেছি। যাই হোক, 1 নম্বরের প্রশ্ন যদি আমরা বিশ্লেষণ করি, ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে ড্যাশ বলে, কি বলে? ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে আসলে কি? ম্যাগমা বলে। তাহলে আমরা 3 নম্বর উত্তর, কারণ ভূগর্ভে গলিত গ্যাস ও জলীয় বাষ্প মিশে যে তরল পদার্থ তৈরি হয় তাকে ম্যাগমা বলে। 1 নম্বর উত্তর হয়ে গেল। এরপরে 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বর 1-এর 2 আর কি, ঠিক আছে? 1-এর 2-তে কী বলেছে? 1-এর 2-তে বলেছে পদার্থগুলির মধ্যে ভূ অভ্যন্তরের সবচেয়ে পুরু স্তরটি কি? সবচেয়ে পুরু স্তরটি পদার্থগুলোর মধ্যে ভূ অভ্যন্তরের সবচেয়ে পুরু স্তরটি হলো, যদি আমরা দেখি, ভূত্বক, পৃথিবীর সবচেয়ে পাতলা স্তর 5 থেকে 7 কিলোমিটার। গুরুমণ্ডল, ভূত্বকের নিচে অবস্থিত প্রায় 2900 কিলোমিটার পুরু, পৃথিবীর সবচেয়ে পুরু। কেন্দ্রমণ্ডল, তারপরে খুব গভীর এবং ঘন হলেও পুরুত্ব গুরুমণ্ডলের চেয়ে কম, এবং শিলামণ্ডল, ভূত্বক প্লাস উপরিভাগের গুরুমণ্ডল নিয়ে গঠিত। এটি যান্ত্রিক স্তর এবং প্রাথমিক অভ্যন্তর স্তর হিসেবে পুরুত্ব সর্বাধিক নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে গুরুমণ্ডল। তোমরা বইটা ভালো করে দেখলে বুঝতে পারবে। এরপরের প্রশ্ন কি বলছে? 3 নম্বরে মহাদেশীয় ভূত্বক গঠিত হয়। মহাদেশীয় ভূত্বক গঠিত এখানে দেখা যাচ্ছে গ্রানাইট দেওয়া। তাহলে উত্তর আমরা যদি দেখি, মহাদেশীয় ভূত্বকের প্রধান উপাদান গ্রানাইট, শিলা, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর এ, গ্রানাইট। এরপরের প্রশ্ন আমাদের কি বলেছে? পরের প্রশ্ন বলেছে 4 নম্বর, বহিকেন্দ্র মণ্ডল এবং অন্তঃকেন্দ্র মণ্ডল বিচ্ছিন্ন করেছে। বহিকেন্দ্র মণ্ডল এবং অন্তঃকেন্দ্র মণ্ডল বিচ্ছিন্ন করেছে হচ্ছে লেকম্যান বিচ্ছেদ, অর্থাৎ এটা আছে 3 নম্বরের প্রশ্ন। অন্তঃকেন্দ্র মণ্ডল বহিকেন্দ্র মণ্ডলের মাঝের সীমারেখা হলো লেকম্যান বিচ্ছেদ। তাহলে উত্তর হবে সি। এরপর আমরা 4 নম্বরে 1-এর 4, 5 নম্বরের প্রশ্ন দেখব। 1-এর 5-এ কি বলেছে? পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাসার্ধ যদি আমরা প্রশ্ন উত্তর দেখি, পৃথিবীর গড় ব্যাসার্ধ 6370 কিলোমিটার। তাহলে সঠিক উত্তর হবে 6370 কিলোমিটার, যেটা সিতে আছে। এরপরের প্রশ্ন হচ্ছে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা। বিভিন্ন জায়গায় বিভিন্নটা আছে, কিন্তু আসল যে তাপমাত্রা সেটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর 15 ডিগ্রি সেলসিয়াস। আমরা 6টা প্রশ্ন দেখে নিলাম। এরপরে 2 নম্বরের প্রশ্ন দেখব, নিচের বাক্যগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লিখো। তাহলে 1 নম্বর, মায়ানমারের রাজধানী নেপিদো, এটা শুদ্ধ, কারণ মায়ানমারের রাজধানীর নাম নেপিদো। বাংলাদেশের প্রধান নদী মানসা, এটা অশুদ্ধ, কারণ বাংলাদেশের প্রধান নদী হলো পদ্মা। ভারত ও শ্রীলঙ্কা মালাক্কা প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, আসলে এটা অশুদ্ধ, কারণ ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন পাল্ক প্রণালী দ্বারা। তাহলে আমরা 2 নম্বরের প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এরপরে আমরা চলে যাব 2-এর বিতে। নিচের প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্ত উত্তর দাও। নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? তারপর বাংলাদেশের রাজধানীর নাম কি? আমরা যদি একটু দেখি, নেপালের উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট এবং বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নে কি বলেছে? নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। ক্যারেজ প্রথা কি এবং সার্ক কি? নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। অর্থাৎ এখানে 2 মার্কের প্রশ্ন। তাহলে আমরা যদি বলি প্রথমে ক্যারেজ প্রথা কি? ক্যারেজ প্রথা হচ্ছে, ক্যারেজ প্রথা বলতে নদীর প্রবাহের দ্বারা ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ড, বালি, কাকর, কাদা ইত্যাদি কণাকে এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ নদীর কাজের মাধ্যমে ক্ষয়ের পরে এবং আবক্ষেপণ এর আগে যে পরিবহন ধাপ, সেটি ক্যারেজ প্রথা। এরপরের প্রশ্ন হচ্ছে
কি? তাই সার্ক যদি বলা হয়, সার্কের পূর্ণ নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক সংগঠন। একটু বললেই হয়ে যাবে। নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। নেপালের পর্যটন শিল্প প্রধানত হিমালয় পর্বত, মাউন্ট এভারেস্ট, ধর্মীয় স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্যের উপর নির্ভরশীল। হয়ে গেল আমাদের 3 মার্কের পরে 4 মার্কের প্রশ্ন। 4 মার্কের যে কোনো দুটি প্রশ্ন 3 মার্ক করে পৌঁছো। প্যানজিয়া ও প্যান্থেলাস কাকে বলে আমরা প্রশ্নগুলো একবার একটু দেখে নিয়েছি। তারপর অভিসারী এবং অপসারী পাত সীমানা কাকে বলে? অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন? তারপর প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন? আমরা এক এক করে উত্তর দিচ্ছি। এবার 1 নম্বর, প্যানজিয়া ও প্যান্থেলাস কাকে বলে? ভূতত্ত্বের অতীতে পৃথিবীর সমস্ত মহাদেশ একত্রে যুক্ত হয় যে একটিমাত্র বিশাল স্থলভাগ গঠন করেছিল তাকে প্যানজিয়া বলা হয়। প্যান্থেলাস স্থলভাগকে চারিদিকে ঘিরে থাকা বিশাল জলভাগ ও মহাসাগরকে প্যান্থেলাস বলা হয়। বিশ্লেষণে যদি বলি, প্যানজিয়া একক মহাদেশ, প্যান্থেলাসের একক প্যান্থেলাসের 4 পাশের জলভাগ। আর ভূতত্ত্বের অতীতের ধারণা। এরপরে আমরা যদি পরের প্রশ্ন যাই, অভিসারী এবং অপসারী পাত সীমানা কাকে বলে? অভিসারী পাত সীমান্তে দুটি টেকটোনিক পাত পরস্পরের দিকে অগ্রসর হয়। এর ফলে ভারী পাতটি হালকা পাতের নিচে ঢুকে যায়, যাকে অবনতন বলা হয়। এই প্রক্রিয়া ভূত্বকের একটি অংশ গলিত হয়ে নষ্ট হয়ে যায়, তাই অভিসারী পাত সীমান্তকে ধ্বংসকারী পাত সীমান্ত বলা হয়। বিশ্লেষণ, দুটি পাত মুখোমুখি আসে, এক পাত অন্যটির নিচে ঢুকে যায়, ভূত্বক ধ্বংস হয়। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন? তাহলে অভিসারী পাত যে সীমান্তে দুটো টেকনিক আমরা যেটা বলেছি। এরপরে যেটা বলবো, প্রশান্ত মহাসাগর অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন? প্রশান্ত মহাসাগর অঞ্চল বহু টেকটোনিক পাতের মিলন ও সংঘর্ষ ঘটে। এই অঞ্চলে রিং অফ ফায়ার নামে পরিচিত। এখানে আগ্নেয়গিরি ভূমিকম্প ঘন ঘন ঘটে, তাই প্রশান্ত মহাসাগর অঞ্চলকে ভূমিকম্প অঞ্চল বলা হয়। এরপরের প্রশ্ন আমরা যদি দেখি, সেটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কি বলেছে? আগ্নেয়শিলা কাকে বলে? আগ্নেয়শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে ভূ অভ্যন্তরে গলিত শিলা পদার্থ ম্যাগমা বা ভূ নির্গত লাভা গঠিত হয়ে কঠিন আকার ধারণ করলে যে শিলা তৈরি হয় তাকে আগ্নেয়শিলা বলে। এটি পৃথিবীর প্রথম গঠিত শিলা, তাই একে প্রাইমারি রক বলা হয়। আগ্নেয়শিলার বৈশিষ্ট্য অত্যন্ত কঠিন ও দৃঢ় প্রকৃতির হয়। স্তর বিন্যাস থাকে না, এতে জীবাশ্ম পাওয়া যায় না, সাধারণত স্ফটিকাকার গঠন যুক্ত হয়। এই শিলা থেকে পরবর্তীকালে পাললিক ও রূপান্তরিত শিলা তৈরি হয়, উদাহরণ গ্রানাইট, ব্যাসল্ট। এরপরের প্রশ্ন কি বলছে? পাললিক শিলার উৎপত্তি কিভাবে হয়? রূপান্তরিত শিলা কাকে বলে? তো পাললিক শিলার উৎপত্তি, পৃথিবীর বিভিন্ন শিলা বায়ু, জল, বরফ ও তাপের প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয় ছোট ছোট কণায় পরিণত হয়। এই কণাগুলো নদী, বায়ু, হিমবাহ দ্বারা বাহিত হয়ে নিচু স্থানে জমা হয়। দীর্ঘদিন ধরে চাপ ও সংযোজনের ফলে এই পালল জমে পাললিক শিলা গঠিত হয়, উদাহরণ বেলে পাথর, চুনা পাথর। রূপান্তরিত শিলা কাকে বলে? যে শিলা অত্যাধিক তাপ ও চাপের প্রভাবে নিজের গঠন ও প্রকৃতি পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তাকে রূপান্তরিত শিলা বলা হয়, উদাহরণ চুনা পাথর হচ্ছে মার্বেল, বেলে পাথর হচ্ছে কোয়ার্টজ। এরপরের প্রশ্ন শিলাচক্র বলতে কি বোঝায়? শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়? তো শিলাচক্র কি? পাললিক ও রূপান্তরিত শিলা একে অপরের মধ্যে নিরন্তর রূপান্তরিত হয়ে যে প্রাকৃতিক প্রক্রিয়া তাকে শিলাচক্র বলে। এই চক্রের ফলে পৃথিবীর শিলার পুনর্গঠন ঘটে। শিলা থেকে মাটির সৃষ্টি কিভাবে হয়? শিলা সূর্যের তাপ, বৃষ্টি, বায়ু এবং জল দ্বারা ভাঙে। এই প্রক্রিয়াকে বলে আবহ বিকার। ভাঙা শিলা কণা জৈব পদার্থের সঙ্গে মিশে ধীরে ধীরে মাটিতে পরিণত হয়, তাই শিলাই হলো মাটির মূল উৎস। এরপরের প্রশ্ন, পাললিক শিলার শ্রেণীবিভাগ করো। পাললিক শিলা জীবাশ্ম পাওয়া যায় কেন? পাললিক শিলার পাললিক শিলা 3 প্রকার। যান্ত্রিক পাললিক শিলা শিলাখণ্ডে জমে তৈরি হয়, উদাহরণ বেলে পাথর। রাসায়নিক পাললিক শিলা দ্রবীভূত পদার্থ জমে তৈরি, যেমন উদাহরণ লবণ। জৈব পাললিক শিলা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে পাওয়া যায়, উদাহরণ হচ্ছে কয়লা ও চুনাপাথর। পাললিক শিলাস্তর জীবাশ্ম পাওয়া যায় কেন? পাললিক শিলাস্তরে জমে তৈরি হয়, সেই স্তরের মাঝে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ চাপা পড়ে যায়, তাই তাপ কম থাকায় সেগুলো সংরক্ষিত অবস্থায় থেকে যায়, তাই পাললিক শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায়। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন বিশ্লেষণ এবং তার সম্পূর্ণ উত্তর। আর এখানে যে পেজ নম্বরগুলি দিয়েছি সেই পেজ নম্বরগুলিতে কিন্তু তোমার এই প্রশ্নগুলির উত্তর আছে। যাই হোক, পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই